নমস্কার। আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আর শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল মানে এডুকেশন চ্যানেল, ছাত্রছাত্রীদের জন্য নিবেদিত এই চ্যানেলটি। এখানে কোনো বিনোদনের কোনো ব্যবস্থা নেই, এখানে কেবলমাত্র পড়া পড়া পড়া। তো আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আর সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি এই কারণে, কারণ আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় এই আলোচনাটা ছাত্রদের উপযোগী তেমন কোনো চ্যানেল বা তথ্য নেই। আর সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যাতে ছাত্রছাত্রীরা অতি সংক্ষিপ্তভাবে অথচ সাবলীল পরিপূর্ণভাবে বিষয়টা বুঝতে পারে, সেটাই নিয়ে আজকে আলোচনা করব। আর সেই আলোচনার আজকের বিষয় বিজন ভট্টাচার্যের একটি অন্যতম নাটক আগুন। তো এই আলোচনাটা করার আগে তোমরা এই মুহূর্তে যারা আমার চ্যানেলে এসেছো, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড। আর তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের পাশে থাকবে, এবং আমাদের আলোচনার পর যদি কোনো রকমভাবে সমস্যা হয় আমাদেরকে জানাবে। আমরা আবার চেষ্টা করব তোমাকে জানানোর বা বোঝানোর। যতক্ষণ পর্যন্ত তোমরা না বুঝতে পারবে ততক্ষণ পর্যন্ত আমরা হাল ছাড়ছি না। তো আজকে আলোচনা করি আগুন নাটক, বিজন ভট্টাচার্য। তো প্রথমে এই নাটকটি আলোচনা করার আগে আমরা একটা কথা বলে রাখি। 5টি দৃশ্যে এই নাটকটি তোমাদের পড়তে হবে, সুতরাং অনেকটা আমরা সিদ্ধান্ত নিয়েছি পাঠ পাঠ করে তোমাদেরকে সামনে তুলে উপস্থাপনা করব, যাতে করে তোমরা ভালো করে বুঝতে পারো। কারণ একসঙ্গে বলে দিলে পরে বা আলোচনা করলে বিষয়টা একটু জটিল হবে, কিন্তু আমরা জটিল করতে দেব না। অতি সাবলীল ভাষায় সাধারণভাবে তোমার ব্রেন আপ আমরা করে দেব। তো আসি আগুন, বিজন ভট্টাচার্য। একটু ভূমিকাটা আলোচনা না করে নিলে আমাদের আলোচনাটা পূর্ণাঙ্গ পাবে না বা পূর্ণতা পাবে না। তো আগুন বিজন ভট্টাচার্যের একটি অন্যতম নাটক। নাটকটি 1350 বঙ্গাব্দে রচিত হয়, অর্থাৎ সেই সময় 50-এ মন্বন্তর। সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন, যে সময়টা পৃথিবীর বুকে, ভারতবর্ষের বুকে নেমে এসেছিল তীব্র অর্থনৈতিক সংকট, সামাজিক অবক্ষয়। এই সামাজিক অবক্ষয় এবং অর্থনৈতিক সংকটের মধ্যবর্তী দাঁড়িয়ে বিজন ভট্টাচার্য কলম ধরলেন আগুন নাটক নিয়ে। আর সেই নাটকটি আমরা আলোচনা করব। প্রসঙ্গ তোমরা একটু জেনে রাখো যে 1350 বঙ্গাব্দে এই নাটকটি রচিত হয়, এবং প্রথম এই নাটকটি প্রকাশিত হয় অরণি পত্রিকায় 1943 খ্রিস্টাব্দে 23শে এপ্রিল। এটাই হচ্ছে ভূমিকার প্রেক্ষাপট। এবার আমরা আগুন নাটকটি প্রথম দৃশ্য নিয়ে আলোচনা করব। আমরা বলেছি পাঠ পাঠ করে বলবো। প্রথম দৃশ্য, প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই সময়টা ভোরবেলা। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এখানে একটা আলো আঁধারি ভাব থাকবে। সেই আলো আঁধারি ভাবের মধ্যে আমরা দেখছি একটি পরিবার, যে পরিবারের মধ্যে আমরা দেখছি 3 জন সদস্য আছে। এখানে একজনের নাম উল্লেখ আছে নেত্য, আর 2 জন হলেন নেত্যের বাবা এবং মা। তা প্রথমে বলেছি আমরা ভোরবেলা, অস্পষ্ট আলো,
সব কিছু ভালো করে বোঝা যাচ্ছে না বা বোঝার উপায় নেই। ঠিক এরূপ অবস্থার মধ্যে আমরা প্রথম দৃশ্যে দেখি একটি ঘরের মধ্যে মেঝের উপরে 3 জন শুয়ে আছে। আর সেই 3 জন হলেন নিত্যর বাবা, নিত্যর মা এবং নিত্য। এই ভোরবেলা প্রথমে ঘুম ভেঙে যায় আমাদের নিত্যের বাবা। এই নিত্যর বাবা ঘুম ভেঙে যাওয়ার পর শুয়ে শুয়ে সে বিড়ি টানতে থাকে। আর বিড়ি টানতে টানতে সে ভাবতে থাকে, যদি সকাল সকাল চালের লাইনে না দাঁড়ানো যায়, তাহলে দিনের শেষে হতাশ হয়ে খালি হাতে বাড়ি ফিরতে হবে চাল না নিয়ে। অথচ মেঝের উপরে অপর 2 সদস্য তারা অকাতরে ঘুমাচ্ছে। ঠিক এই রকম পরিবেশের মধ্যে আমরা ভোরবেলা শুনতে পাই একটি মোরগ, সে যেমন ভঙ্গিমায় সকালবেলা আমরা গ্রাম বাংলায় দেখতে পাই, সেই ভঙ্গিমায় সে ডেকে চলেছে। পাশ থেকে আওয়াজ আসে মাইকে আজানের, অর্থাৎ ভোর হয়েছে, ভোরের আজান। এবং আমরা বলেছি নিত্যর বাবার যখন ঘুম ভেঙে গেছে, সে ভাবছিল যে সকাল সকাল যদি চালের লাইনে না দাঁড়ানো যায়, তাহলে পরে হতাশে বাড়ি ফিরতে হবে। তাই তার পাশে শুয়ে থাকা, সারা দিন হাড় কাটুনি পরিশ্রম করে এ পাড়া থেকে সে পাড়া, এ ঘর থেকে সে ঘরে সে যখন পশরা নিয়ে চলে যায়, দিনের শেষে এসে কখনো আধ পেটা খেতে পারে, কখনো খাওয়া হয় না, জল খেয়ে তাকে ঘুমাতে হয়। দিনের শেষে না খেয়ে তাকে বালিশে মাথা দিতে হয়। এইরকম একটা অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবক্ষয়, দুর্ভিক্ষপীড়িত মানুষের একটা পরিবারের অবস্থা আমরা দেখছি। আর এরূপ অবস্থায় নিত্যর বাবা মাকে এরকম ঠেলা দিয়ে ডাকে, ওঠো, ভোর হয়েছে, সকাল সকাল চালের লাইনে দাঁড়াতে হবে, তা না হলে খালি হাতে তো ফিরতে হবে, উঠে পড়ো, সকাল হয়ে গেছে। এর মধ্যে আমরা দেখি এই যে নিত্যের মা, আমরা আগেই বলছিলাম তাকে পাড়ায় পাড়ায় যেতে হয়, এই গ্রাম থেকে সেই গ্রামে, মাঠ থেকে কলমি শাক তোলে এবং কিছু দাঁতন কাঠি নিয়ে এই গ্রাম থেকে সেই গ্রাম পসরা সাজিয়ে সে চলে, হাঁক দিয়ে চলে যায়। শাক নেবে গো, শাক, হাঁক দিয়ে চলে যায় নিত্যের মা। ঠিক এই সময় আমরা আবার দেখতে পাই এই নিত্যের মা নিত্যকে জাগানোর চেষ্টা করে। সেও কিন্তু অকাতরেই ঘুমাচ্ছে মেঝের উপরে ভোরবেলা। আমরা জানি তো ভোরের ঘুমটা খুব সুন্দর, মিষ্টি, খুব আরামদায়ক ঘুম, সহজে কেউ উঠতে চায় না। আর একটু ছোটরা তো খুবই ঘুম কাতুরি, তারা তো উঠতে চাইবি না, কারণ তাদের এই সমাজের প্রতি, সংসারের প্রতি দায়বদ্ধতা তাদের মনের মধ্যে এখনো এসে উঠতে পারেনি। তাই নিত্য অকাতরে ঘুমাচ্ছে। মা ডাকে, আর নিত্য তখন বিরক্ত হয়ে বলে, আমি উঠবো না গো মা এখন। তখন মা বলে, বাবা ওঠ বাবা, সকাল সকাল চালের লাইনে চলে যা, নাহলে আজকেও তো খাওয়া হবে না। দুপুরে না হয় ঘুমিয়ে পড়িস আবার, তখন আমি কিছু বলবো না। ওঠ বাবা ওঠ, একটু চালের লাইনে চলে যা। এবার আমরা দেখলাম সবাই ঘুম থেকে উঠেছে, আর নিত্যের বাবা কাঁধে গামছাটা দিয়ে, মুখে কিছু না দিয়ে সে বেরিয়ে পড়ে কাজের উদ্দেশ্যে। এবং এখানে আমরা দেখলাম একটা, এটি হচ্ছে প্রথম দৃশ্যের মূল থিম বা বিষয়বস্তু। এখানে আমরা দেখলাম, আরেকটু সংক্ষিপ্তভাবে বলে দিই, ভোরবেলা মোরগের
ডাক শোনা যাচ্ছে, পাশ থেকে মাইকে চলে আসছে আজানের শব্দ, ভোরের আজান। একটি পরিবার, সেই পরিবারের 3 জন সদস্য, নেত্রর বাবা, নেত্রর মা এবং নেত্র। নেত্রর বাবা যেহেতু পরিবারের কর্তা, তার বুঝি বেশি ঘুমাতে নেই, বিশ্রাম নিতে নেই, এটাই তো পরিবারের কর্তার প্রধান কর্তব্য। তাই সে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে এবং শুয়ে শুয়ে বিড়ির টান দিতে থাকে আর ভাবতে থাকে যে সকাল সকাল যদি চালের লাইনে না দাঁড়ানো যায়, আজও হয়তো চাল পাওয়া যাবে না। আর এই চালটা নিয়ে এই নাটকের যাবতীয় সমস্যা। কারণ আমরা বলি অর্থনৈতিক সংকট, সামাজিক অবক্ষয়, মন্বন্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মজুতদারা মজুত করে রেখেছে, বেশি চড়া দামে বেশি বিক্রি করে দিচ্ছে। সাধারণ মানুষগুলি না খেয়ে বিছানায় শুয়ে থাকতে হয়। এরূপ একটি সামাজিক অবস্থার মধ্যে এই আগুন নাটকটি রচিত। আর বিড়ি টানতে টানতে নেত্রর বাবা নেত্রর মাকে বলে, ওঠো গো, ভোর হয়ে গেছে, সকাল সকাল যে চালের লাইনে দাঁড়াতে হবে। নেত্রর মা জেগে যায়, কারণ তারও পাড়া বেরোতে হবে, কলমির শাক দাঁতের দাঁতন নিয়ে দুটো পয়সা রোজগার করতে হবে, কিভাবে দুটো চাল কেনা যায়, কিভাবে সংসারটা পরিবারটাকে সুন্দর রাখা যায়, সবাই চিন্তা করছে। কিন্তু চিন্তাটাই সার, তার কোনো ফসল ঘরে তোলা যাবে না, ঘরে তুলতে নেই, ঘরে তুলতে দেওয়া হবে না, কারণ সামাজিক অবক্ষয় চলছে। একদিকে কালোবাজারি আর একদিকে মানুষের হাহাকার। মজুতদাররা মজুত করে রেখেছে গুদামে, চড়া দামে বাইরে বিক্রি করে দিচ্ছে যাবতীয় খাদ্যদ্রব্য। এমনকি শ্রমিকদের খাবার, সেটাও চড়া দামে কিন্তু বাইরে বিক্রি হচ্ছে। এটা একটা চরম সামাজিক অবক্ষয়। তো নেত্রর বাবা নেত্র মাকে জাগিয়ে তোলার পরে সেও প্রস্তুতি নিচ্ছে পাড়ায় যাওয়ার জন্য। এমন সময় নেত্রের মা নেত্রকে জাগাবার চেষ্টা করে, আর অকাতরে ঘুমিয়ে যাচ্ছে নেত্র। সে বলে, এখন উঠবো না মা। তবু মা নেত্রকে বলে, বাবা ওঠ, একটু সকাল সকাল ওঠ, উঠে চালের লাইনে চলে যা রে বাবা, নাহলে আজকেও হয়তো চাল পাওয়া যাবে না, হাঁড়িটা উনুনে উঠবে না। আর এই হাঁড়িটা উনুনে তোলার জন্য যাবতীয় পরিশ্রম সবার চিন্তা, সারা রাত দিন তাদের দু চোখে একটু ঘুম নেই। সাধারণ মানুষগুলি, খেটে খাওয়া মানুষগুলি, শ্রমিক মানুষগুলির হয়তো এ সমাজে ঘুমাতে নেই। তবু নেত্র ঘুম থেকে ওঠে মায়ের ডাকে। অতঃপর আমরা দেখি নেত্রের বাবা মুখে কিছু না তুলে, গ্রাস না দিয়ে, খালি হাতে টিফিন কোটো নেয়। আমরা জানি শ্রমিকরা যখন মাঠে চলে যায়, কারখানায় যায়, হাতে একটা টিফিন কোটো থাকে, কখনো পান্তা, পেঁয়াজ, লবণ নিয়ে তারা, কাঁচা লঙ্কা নিয়ে তারা চলে যায়। এখানেও আমরা দেখি নেত্র বাবা কিন্তু খালি হাতে কিন্তু কাজ করতে বেরিয়ে পড়ে। অতঃপর নেত্র আর নেত্রর মা বেরিয়ে পড়ে, একজন পাড়ায় পাড়ায় যাবে কলমি শাক আর দাঁতের কাঠি নিয়ে, আর অপরজন চালের লাইন দিয়ে। এখানে আমাদের প্রথম দৃশ্যটি শেষ হয়েছে। আমরা আগামী ভিডিওতে প্রকাশ করব আগুন নাটকের দ্বিতীয় দৃশ্য নিয়ে। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এইটুকু আশা রাখলাম। আর অবশ্যই জানো
বন্ধুদের একটু শেয়ার করতে ভুলো না। তবে আজ আমরা আসি, আগামী দিনে ঠিক এরূপভাবে তোমার সাথে আমার মেলবন্ধন হবে এই প্রত্যাশা নিয়ে আজকে আমরা শেষ করলাম। নমস্কার।